Inspector Khan, please help me. Relax, Mr. Sengupta. What happened? My wife. My wife is missing. Please help me, Inspector Khan. Please help me. What? But how? ইন্সপেক্টর আজিজ খানের প্রশ্ন হাউমাউ করে কেঁদে উঠল রুদ্র। দুহাতের অঞ্চলিতে ঠেকে নিল মুখমণ্ডলটি। অবাধ্য অশ্রুধারা বেয়ে পড়ল দুচোখের কার্নিশ ঘেঁষে। সারাদিন পাগলের মতো সোসাইটির আশেপাশে তনুকে খুঁজে বেরিয়েছে এতক্ষণ রুদ্র, কিন্তু খুঁজে পায়নি। অ্যাপার্টমেন্টের গেটে এসে দারোয়ান ছিল, তাদের নিয়ে নাইট শিফটের দারোয়ানদের ডেকে জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কিন্তু প্রত্যেকেই বলেছে তারা কেউ জানে না। তারা নাকি যখন ডিউটিতে ব্যস্ত ছিল তখন কান্না করতে করতে একাকী হেঁটে চলে গেছে কোথাও তনুশ্রী। সন্ধ্যায় পাগলের মতো ছুটে এসেছে দিল্লি সেক্টর 5-এর থানাতে। রুদ্রের হাত পা রীতিমতো কাঁপছে থরথর করে। রুদ্রের কথা শুনে ইন্সপেক্টর আজিজ খান তাড়াতাড়ি চেয়ারে বসিয়ে জলের বোতলটা এগিয়ে দিলেন তার দিকে। ঢকঢক করে অর্ধেক বোতল শেষ করে দিয়ে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো রুদ্র। ইন্সপেক্টর খান তখন ধীরে ধীরে প্রশ্ন করলেন, Mr. Sengupta, please tell me what happened. Why are you so nervous? And what happened to your wife? ইন্সপেক্টর খানের কথাগুলো শুনে রুদ্র কিভাবে তার কথাগুলো বলবে কিছুই বুঝতে পারছিল না। তনুর প্রতি করা অন্যায় তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। অস্বাভাবিক হৃদয়ের যন্ত্রণায় পাগলপাড়া হয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে রুদ্রের। দু চোখ দিয়ে ঢেলে আসছে অশ্রুকণার দল। রুদ্রকে চুপ করে থাকতে দেখে ইন্সপেক্টর খান আবার বললেন, Mr. Sengupta, please tell me. Otherwise, I cannot help you. ইন্সপেক্টর খানের বলা কথা শুনে রুদ্র ধীরে ধীরে গতকাল রাতের ঘটনা সবিস্তারে জানালো। রুদ্রের কথাগুলো শুনে ইন্সপেক্টর খান ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। চেয়ার থেকে উঠে এসে রুদ্রের কাঁধে এক হাত রেখে বললেন, You know, Mr. Sengupta, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের রাগ। আপনি তখন রেগে যদি নিজের হিতাহিত জ্ঞান ভুলে না যেতেন, তাহলে আপনার স্ত্রীকে এভাবে রাতের অন্ধকারে বাইরে ছুঁড়ে ফেলতে পারতেন না। আপনি জানেন কি, এটা আইনত কিন্তু দণ্ডনীয় অপরাধ। জানেন আপনি এটা? তার উপর দিল্লির মতো শহরে যেখানে নির্ভয়া কাণ্ড, এর মতো একটা কাণ্ড ঘটতে পারে, তাহলে ভাবুন দেশের রাজধানীতে মেয়েরা কতটা নিরাপদ। আপনি রেগে আছেন, ভালো কথা, তাই বলে রাতের অন্ধকারে এভাবে আপনার স্ত্রীকে ছুঁড়ে ফেলা উচিত হয়নি আপনার। রাতের পর আপনি আজ সন্ধ্যায় এসেছেন, মানে অলরেডি 20 ঘন্টা পার হয়ে গেছে। আপনি জানেন না একটা মেয়েকে রেপ করে তাকে মেরে ফেলা জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার? তার মানে বুঝতেই পারছেন 20 ঘন্টায় কত কিছু হয়ে যেতে পারে। না না, ইন্সপেক্টর খান, প্লিজ ওভাবে বলবেন না। আপনি আপনার সমস্ত ফোর্স আমার স্ত্রীকে খোঁজার জন্য লাগান। যত টাকা লাগে আমি দেব, বাট আই ওয়ান্ট মাই ওয়াইফ ব্যাক অ্যাট এনি কস্ট। চোর পালালে বুদ্ধি আসে, আপনার হয়েছে সেই দশা। এনিওয়ে, উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আপনি প্লিজ নিজের বাড়িতে ফিরে যান। মিস্টার সেনগুপ্তা, আপনাকে তো দেখে মনে হচ্ছে বিগত 2 দিন ধরে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আগে কিছু খেয়ে নিজেকে সুস্থ করুন, নয়তো এত বড় ঝড় সামলাবেন কিভাবে আপনি? বলেই কন্ট্রোল রুমে ফোন করলেন ইন্সপেক্টর খান। সেখানে থেকে অর্ডার করলেন তনুশ্রীকে খুঁজে বার করার। ল্যাপটপে বসে তনুশ্রীর ফটোসহ সমস্ত ডিটেলস পাঠিয়ে দিলেন কন্ট্রোল রুমে। রুদ্র কিছুক্ষণ বসে থেকে উঠে আসবে এমন সময় ওর হঠাৎ করে তনুশ্রীকে ড্রাগস দেওয়ার কথাটা স্মরণে এলো। সাথে সাথে বসে ইন্সপেক্টর খানকে তনুর রিপোর্ট সহ প্রত্যেকটি কথা যা ডাক্তার ওকে বলেছিল তা জানালো। ইন্সপেক্টর খান মনোযোগ সহকারে রিপোর্টগুলো পড়ার পর বললেন, মিস্টার সেনগুপ্তা, আই থিঙ্ক ইটস এ ট্র্যাপ। কেউ বা কারা আপনার আর আপনার ওয়াইফের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চাইছে। আই মিন টু সে, আপনার ওয়াইফকে আপনার চোখে খারাপ প্রমাণ করে তাকে আপনার সংসার থেকে আর আপনার জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। মেডিসিনের নামটা দেখে তো মনে হচ্ছে এটি সাধারণত খাবারের সাথে দেওয়া হয়েছে মনে হয়। আর আপনার বাড়িতে রান্না কি আপনার ওয়াইফ করেন? না, আমার বাড়িতে 3 জন সার্ভেন্ট আছে। একজন হলেন মিসেস শর্মা, যিনি আমার মেয়েকে আগে শুধুমাত্র দিনের বেলায় দেখাশোনা করতেন। এখন বেশ কিছুদিন হলো 24 ঘন্টায় দেখাশোনা করছেন। উনি একজন মাঝবয়সী মহিলা। আরেকজন হলো মুনিয়ার আম্মা, তিনিও একজন মাঝবয়সী মহিলা।
তার কাজ এঁঠো বাসন ধোয়া, ঘর মোছা, বিভিন্ন আসবাবপত্র মুছে পরিষ্কার করা, ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে সেগুলো মেলে দেয়া। আরেকজন আছে, সে একটু কম বয়সী, এই ধরুন 26-27 বছর হবে, নাম সুজাতা কুণ্ডু। কলকাতা থেকে কোনো এক সোর্সের মাধ্যমে কাজে ঢুকেছে। আমি ওদের সংস্থায় কল করলে সুজাতাকে পাঠানো হয়। ও সারাদিন থাকে বাড়িতে, রান্নাবান্না, খাবার পরিবেশন করা, আর সর্বোপরি যেহেতু আমার ওয়াইফ হিন্দি জানে না, সেই কারণে যাতে নিঃসঙ্গ না হয়ে পড়ে তাই ওকে সঙ্গ দেয়া। কারণ আমি সারাদিন অফিসে থাকি, বাড়িতে একা একা বেচারির অসুবিধা হয়ে যেত, তাই এই ব্যবস্থা। সন্দেহের তালিকা থেকে আমরা এই মুহূর্তে কাউকে বাদ দিতে পারবো না, তবে কেন জানি মনে হচ্ছে কাজটি হচ্ছে সুজাতার। আচ্ছা মিস্টার সেনগুপ্তা, আপনার কখনো সুজাতার কাজের সন্দেহ লাগেনি? আই মিন টু সে, এমন কোনো ঘটনা আপনার চোখে পড়েনি যা সন্দেহজনক? না, তেমন কিছু কখনো চোখে পড়েনি। তবে হ্যাঁ, একবার এক ক্লায়েন্টের সাথে মিট করার জন্য আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, 2 স্টার রেস্টুরেন্ট। যখন আমি গেট দিয়ে রেস্টুরেন্টে ঢুকবো তখনই আচমকা একজনের সাথে ধাক্কা খাই। ধাক্কা খেয়ে আমি না পড়লেও সেই মহিলাটি পড়ে যায়। তারপর মহিলাটির ব্যাগ থেকে মোটা টাকার বান্ডেল পড়ে যায় ফ্লোরে। টাকা উঠিয়ে যখন চলে যায়, তখন আমি স্পষ্ট দেখি যার সাথে আমি ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, সুজাতা ছিল। প্রথমে সন্দেহ হয়েছিল এত বড় রেস্টুরেন্টে ওর মতো একজন কাজের লোক কিভাবে এলো, তার উপর এতগুলো টাকা। কিন্তু কাজের ব্যস্ততা থাকায় তখন অতটা খেয়াল করিনি। আবার মনে মনে ভেবেছিলাম হয়তো কারো থেকে টাকা পেতো, তার কাছেই নিতে এসেছে। মিস্টার সেনগুপ্তা, আপনি অনেকদিন ধরে ক্লু পাচ্ছিলেন সন্দেহ করার মতো, বাট আপনার আনকনশিয়াস মাইন্ড এই ঘটনাকে সন্দেহের তালিকাতে ফেলেনি। ফলাফলস্বরূপ আজ আপনার আর আপনার ওয়াইফের জীবনের এই দুর্গতি। এনিওয়ে, রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আমায় দিন, আমরা সার্চ করতে যাব। আর হ্যাঁ, বাড়িতে যাওয়ার আগে মিসিং ডায়েরিটা আর একটা কেস করে রেখে যাবেন। প্লিজ ইন্সপেক্টর খান, আপনি যেভাবেই হোক আমার ওয়াইফকে খুঁজে এনে দিন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তানুশ্রী ফিরে এলে আমি এই অপরাধের জন্য যতদিন জেল খাটতে হয় খাটতে রাজি, তবু আপনি ওকে আমার কাছে ফিরিয়ে এনে দিন। সব পাপের শাস্তি শারীরিক হয় না মিস্টার সেনগুপ্তা, কিছু কিছু শাস্তি মানসিকও হয়। আপনার স্ত্রীকে ভুল বুঝে যে পাপ আপনি করেছেন, তাকে হারিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করুন। রুদ্র আর কোনো কথা বাড়ালো না। সে জানে সে কি কাজ করেছে। যে মেয়েটি নিজের মাতৃত্বকে বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেনি, সেই মেয়ে কিভাবে অন্য পরপুরুষের সাথে সম্বন্ধ করবে? আর এই কথা সে কিভাবে বিশ্বাস করে নিল? কেমন ভালোবাসে সে তার স্ত্রীকে? একবারও তার পরিবর্তনগুলো লক্ষ্য করে বুঝলো না যে তার আচরণ স্বাভাবিক নয়? কেমন স্বামী সে? বাইরের লোকের কথায় আর সামান্য সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে অবিশ্বাস করে তার স্ত্রীকে? কেমন প্রেমিক পুরুষ সে, যে তার প্রাণপ্রিয় প্রেয়সীকে রাস্তার কলকারলির সাথে তুলনা পর্যন্ত করেছে? কেমন মানুষ সে, যে নিজের স্ত্রীকে, নিজের ঘরের লক্ষ্মীকে, নিজের বংশের কুলবধূকে ব্রথেলেজে থাকার কথা বলেছে? হৃদয় নিগড়ে কালো বিষাদের দীর্ঘশ্বাস নিঃশ্বাসের সাথে বেরিয়ে এলো। টলমল পায়ে গিয়ে বসলো গাড়িতে। এমন সময় ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ কানে এলো। পাখি কাঁদছে। মিসেস শর্মা সামলাতে পারছে না পাখিকে। বাবা মা দুজনকে আজ 2 দিন ধরে সে কাছে পায় না। ছোট্ট প্রাণটি বাবা মার অভাবে শুকিয়ে গেছে। মেয়ের কান্না শুনে রুদ্র আরও বিচলিত হয়ে গাড়ি স্টার্ট দিল অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে তাকে তার মেয়েকে সামলাতে হবে, কারণ যে দুঃখ কষ্ট তার জীবনে নেমে এসেছে তার জন্যে একমাত্র দায়ী সে নিজে। ঈশ্বরের কাছে 1000বার প্রার্থনা করলো যেন তার এই ভুলটিকে ক্ষমা করে দিয়ে তনুশ্রীকে আবার ফেরত দেন ঈশ্বর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হলো ভারতের সবচেয়ে বড় মেডিকেল ইনস্টিটিউট। স্বপ্নময় আর দেবর্ষী দুজনেই দিল্লির এই এইমস ইনস্টিটিউটের প্রাক্তন স্টুডেন্ট। এখানে অল ইন্ডিয়া থেকে বেস্ট ডক্টরদের একটা অ্যাসেম্বলি করা হয়েছে। বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানরা এসেছেন তাদের এক্সপিরিয়েন্স হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে বিতরণ করতে। এই কনফারেন্স চলবে 3 দিন ব্যাপী। তাদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করবেন প্র্যাকটিক্যালিও। ডক্টর স্বপ্নময় ও ডক্টর দেবর্ষী দুজনেই নামকরা ডক্টর, একজন হার্ট স্পেশালিস্ট ও আরেকজন নিউরোলজিস্ট। দুজনেই কলকাতার আরজিকর হাসপাতালে বর্তমানে কর্মরত, সেই সাথে বিভাগীয় প্রধানও। বেশ কিছুক্ষণ আগে ডক্টর স্বপ্নময় দ্য লাইফ এক্সপিরিয়েন্স অফ মেডিকেল সায়েন্স সম্পর্কে বক্তব্য রেখেছে।
এবার ডক্টর দেবশ্রী নিউরোলজিস্ট সম্পর্কে জানাতে স্টেজে উঠতে বক্তব্য শুরু করলেন। কিছু সময় বক্তব্য দেবার পর পকেটের মধ্যে থাকা চলমান দূরাভাসটির সকম্পনে নিজের অস্তিত্ব জাহির করলো, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে চালিয়ে গেল তার নিজস্ব বক্তব্য। এদিকে চলমান দূরাভাসটিও যেন পণ করেছে, সে তার কাঁপি থামাবেই না। বারবার বক্তব্যে মনোস্খলন ঘটছিল তাতে। এদিকে স্টেজে দাঁড়িয়ে কিছুতেই ফোন বার করে কাটতেও পারছিল না। অতএব সংক্ষেপে তার বক্তব্য শেষ করে নেমে এলো স্টেজ থেকে। কিছু দূর হেঁটে গিয়ে মাইকের আড়ালে গিয়ে দাঁড়ালো। ফোনটি রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। মে আই স্পিক টু মিস্টার সৌমেন দেব? সরি, রং নাম্বার। বলে বিরক্তিতে ফোন কাটলো দেবর্ষী। তারপর হেঁটে কনফারেন্স হলের দিকে আসতে নিলেই হঠাৎ মনে পড়ল কাল রাতের ঘটনা। কাল রাতে একটা অচেনা মেয়েকে তারা একটি নার্সিংহোমে ভর্তি করিয়েছিল। রিসেপশনে নাম লেখানোর সময় অ্যাক্সিডেন্ট কেস বললে পুলিশ ডাকা, থানায় যাওয়া, কেস করা ইত্যাদি নানান ঝামেলায় ফেঁসে যাওয়ার হাত থেকে বাঁচার জন্যে নিজের নাম সৌমেন দেব বলে লিখিয়েছিল, আর অচেনা মেয়েটিকে মিসেস সোহিনী দেব বলে লিখিয়েছিল ফর্মে। ভেবেছিল সকালে মেয়েটার জ্ঞান ফিরলে চলে যাবে নিজের বাড়িতে, কিন্তু নার্সিংহোম থেকে ফোন আসায় বেশ চিন্তিত হলো, কারণ তারা মেয়েটার চিকিৎসার সমস্ত টাকা জমা করে এসেছিল নার্সিংহোমে। তাহলে এভাবে ফোন আসলো কেন? ভাবতে ভাবতেই আবার হাতের মুঠো ফোনটি সগর্বে কেঁপে উঠল। এবার কিছুক্ষণ চিন্তা করেই ফোন রিসিভ করলো দেবর্ষী। মে আই স্পিক টু মিস্টার সৌমেন দেব? ইয়েস, স্পিকিং। স্যার, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে সকালে। জ্ঞান ফিরতে উনি কেমন জানি পাগলের মতো বিহেভ করছেন, চিৎকার চেঁচামেচি করছেন মাথায় হাত চেপে। ইনফ্যাক্ট কেবিনের মধ্যে হাতের ধারে যা পেয়েছেন সব ছুঁড়ে ফেলে দিয়েছেন। যে ডক্টর সকালে ডিউটিতে ছিলেন তিনি অনেক কষ্টে তাকে আবার ঘুমের ইনজেকশন দিয়ে কোনো রকমে শান্ত করেছেন। প্লিজ স্যার, আপনারা নার্সিংহোমে আসুন, আপনাদের পেশেন্টকে সামলে রাখা যাচ্ছে না। আসছে। বলেই ফোন রাখলো দেবর্ষী। বিরক্তিতে সারা অঙ্গ জ্বলে উঠল তার। কি এক ঝামেলায় ফেসেছে তারা, কোথা থেকে এক আপদ ঘাড়ে এসে চেপেছে। বিরক্ত হয়ে হেঁটে চলে এলো স্বপ্নময়ের কাছে। নিজের জন্য নির্দিষ্ট করা সিটে বসে স্বপ্নময়ের দিকে তাকিয়ে বলল, ইয়ার, কি এক প্রবলেমে ফাঁসলাম বলতো। কেন, কি হয়েছে? নার্সিংহোমে থেকেও কল এসেছে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। কোন নার্সিং হোম? বুঝতে পারছিস না কোন নার্সিং হোম? আরে কাল রাতে ওই যে একটা মেয়েকে আমরা নার্সিং হোমে ভর্তি করেছিলাম না, ওখান থেকে কল এসেছে, আমাদের এক্ষুনি যেতে হবে সেখানে। কেন, মেয়েটার জ্ঞান ফিরেনি? জ্ঞান ফিরলে তো নিজের বাড়ি চলে যাওয়ার কথা মেয়েটার। ফিরেছে, তিনি নাকি এই মুহূর্তে নার্সিং হোমের মধ্যে ঝড় তুফান তুলেছেন, আর সেই তুফান থামাতে আমাদের কি যেতে হবে, বিকজ সৌমেন দেবস ওয়াইফ সে তাই নার্সিংহোম থেকে ফোন করে জানিয়েছে ডিউটিরত ডক্টর নাকি এসে কোনো রকমে ঘুমের ইনজেকশন দিয়ে সামলিয়েছে, তাই গার্ডিয়ান হিসেবে আমাদেরকে যেতে হবে। বিরক্তিতে স্বপ্নময়ের মুখটা কুঁচকে গেল। ফর্সা মুখমণ্ডলটির আগের আভায় রক্তিম বর্ণ হলো। তারপর বেশ কিছুক্ষণ পর লাঞ্চ সেরে রওনা দিল সে নার্সিং হোমের উদ্দেশ্যে। লাস্ট ক্লাসটা শেষ করে বাইরে বেরিয়ে এলো তিন বান্ধবী। পলি আর তিন্নি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে আর হাসাহাসি করছে, কিন্তু অনু একদম নিশ্চুপ, এক মনে করিডোর ধরে হেঁটে চলে গেল গেটের সামনে। বারবার হরিণী চোখ মেলে দেখলো আশেপাশে, খুঁজে ফিরল কাঙ্ক্ষিত বস্তুটি। না, সে দেখতে পেল না। হাতের মধ্যে থাকা মুঠো ফোনটি বারবার চেয়ে দেখলো, কিন্তু তার সেই কাঙ্ক্ষিত মানুষটির না ফোন এলো আর না কোনো মেসেজ। দুদিন হতে চলল, মানুষটির দেখা পায়নি সে। মনের ভিতরটা অজানা কষ্টে খচখচ করছে। বিরাট এক তৃষ্ণায় সাগর তৈরি হয়েছে হৃদয় মাঝে। মন বলছে একটা বার যদি ওই কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেত, একবার লোকটি সামনে এসে জোরে ধমক দিয়ে বলতো, এই মেয়ে, রাস্তায় দেখে শুনে চলতে পারো না? এই মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তাহলে আজন্মকালের তৃষ্ণা মিটে যেত।
কিন্তু না, তার ভাগ্য অতটাও ভালো নয়। তাই একরাশ কষ্ট বুকে চেপে হাঁটা ধরল পলি আর তিন্নির সাথে টিউশনের পথে। পীযূষ অফিসের রুপটপে দাঁড়িয়ে গতদিনের স্মৃতি রোমন্থন করছিল। ভুলবশত যে কাণ্ড সেদিন সে ঘটিয়েছিল তা মনে করে ভীষণ হাঁসফাঁস করছিল। অনুকে কাঁদতে দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল পীযূষ। তারপর আচমকাই তাকে বুকে টেনে নিয়ে গালে ঠোঁট ডুবিয়েছিল। সেই কথা ভাবতেই নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। অনুকে চুমু খাওয়ার পর একদম শান্ত হয়ে গিয়েছিল মেয়েটা। দেখে মনে হচ্ছিল মেয়েটা যেন পাথর হয়ে গিয়েছে। অমন আড়ষ্ট হয়ে বসে থাকতে দেখে পীযূষ বুঝেছিল কি ভয়ঙ্কর অপরাধটাই না সে করে ফেলেছে। যেখানে শহুরে মেয়েদের কাছে এই ধরনের চুমু সাধারণ ব্যাপার, তারা তো রিলেশনে যাওয়ার আগে পরেও লিপকিসে অভ্যস্ত। সেখানে অনু নিতান্ত একটি গ্রামের সাধারণ মেয়ে। গ্রামের আদর্শ অনুযায়ী ভালো ঘরের মেয়েরা তাদের শরীরের প্রত্যেকটা স্পর্শ তুলে রাখে তার স্বামীর জন্য। সেখানে পীযূষ একজন পরপুরুষ, তাকে অমন ভাবে ছোঁয়া পীযূষের উচিত হয়নি। এসব ভাবতে ভাবতে মনে মনে পীযূষ বলল, আই এম সরি অনু, ভুল হয়ে গেছে। আমি এই মুখ তোমাকে কিভাবে দেখাবো? না না, আমি তোমার সামনে কিছুতেই যেতে পারবো না। যে ভালো লাগার ঢেউ উর্মি মালা হয়ে আমার হৃদয়ে আছড়ে পড়েছিল, সেদিন আমার অশ্রু ভেজা আঁখি পল্লব পরি দেখে আবারও যে সেই ঢেউ আছড়ে পড়বে না, তার কোনো গ্যারান্টি নেই। তোমাকে দেখে তোমার সাথে থেকে যদি নিজেকে সামলাতে না পারি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কিছুতেই তোমার সামনে যাব না, কখনোই না। আর এটাই হবে আমার পাপের শাস্তি। স্বপ্নময় আর দেবর্ষী নার্সিংহোম যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা। সকালের ডিউটিরত ডক্টর আবার বিকেলে রাউন্ডে এসেছেন। ঠিক সেই সময়েই দুজন ঢুকলো নার্সিংহোমে। তনুর কেবিনে। তনুর দুটো হাত দুটো পা শক্ত দড়ি দিয়ে বেডের সাথে বেঁধে রাখা। সমানে আর্তনাদ করছে সে। স্বপ্নময় আর দেবর্ষী দুজনেই কেবিনে ঢুকে অবাক হয়ে গেল। ডিউটিরত ডক্টর তাদের দিকে এগিয়ে এসে রিপোর্টস এর একটা ফাইল চেক করতে করতে বললেন, পেশেন্ট যে ড্রাগ অ্যাডিক্টেড আপনারা জানেন না। পেশেন্টের হাজব্যান্ডকে। স্বপ্নময় আর দেবর্ষী দুজনেই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। স্বপ্নময় ফট করে নিচের আঙ্গুলটা দেবর্ষীর দিকে তাক করে বলল, স্যার, ও হলো সৌমেন দেব, সোয়ানি দেবের হাজব্যান্ড। কটমটে চোখে রাগ ভর্তি মুখশ্রী নিয়ে তাকালো দেবশ্রী স্বপ্নময়ের দিকে। চোখ দিয়ে শাসিয়ে পৌঁছালো, বদমাইশ ছেলে, আমাকে ফাঁসানো, হ্যাঁ? তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। আপনার ওয়াইফ কি রেগুলার পার্টিতে আসা যাওয়া করতে? কেন স্যার? প্লিজ আমার কেবিনে আসুন। যেহেতু আপনি পেশেন্টের হাজব্যান্ড, তাই অনেক কিছু বলার আছে আপনাকে। দুজনেই গুটি গুটি পায়ে ডাক্তারের কেবিনে গিয়ে বসলো। ডক্টর নিজের চেয়ার টেনে বসতে বসতে বললেন, আসলে আপনার ওয়াইফের ব্লাডে এক প্রকারের মেডিসিন পাওয়া গেছে, যেটি বর্তমান ভারতবর্ষে নিষিদ্ধ। তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী এগুলো আমদানি করে নিজেদের কাছে রাখে। বিভিন্ন রেপ পার্টি অথবা 18+ পার্টিগুলোতে এ ধরনের মেডিসিন ড্রাগসের মাধ্যমে সেবন করা হয়। অতিরিক্ত উত্তেজনাবোধক এগুলো, তবে বেশি সেবনের স্মৃতিভ্রষ্ট হতেও পারে। 1 ডোজ বা 2 ডোজ নিলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু ওনার কন্ডিশন দেখে মনে হলো দীর্ঘদিন ওনাকে এই মেডিসিনটা দেওয়া হয়েছে। হয়তো অনেক দিন অফ আছে মেডিসিন, তাই সকাল থেকে পাগলের মতন বিহেভ করছেন উনি। আপনারা তো দেখেই হেলেন কেবিনের কেমন করে চিৎকার করছে। সকালেও মাথার যন্ত্রণায় ছটফট করছিল। একসময় সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচিও করেছে অনেক। ওয়ার্ড বয়দের দিয়ে ধরে বেঁধে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিলাম। 3-4 ঘন্টা কাটতে না কাটতেই ইঞ্জেকশনের অ্যাকশন কমে যেতেই উনি জেগে গেলেন। বেশ কিছুক্ষণ আগে নিজেদের মাথার যন্ত্রণা সামলাতে না পেরে সুসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন পেশেন্টের কন্ডিশন কেমন। হাত বাড়িয়ে রিপোর্টটা হাতে নিল দেবর্ষী। এক নজর মেডিসিনের নামের উপর পড়তেই চমকে উঠল। একজন নিউরোলজিস্ট হওয়ায় সহজেই বুঝতে পারল তনুর সমস্যা। যে বিশাল বিরক্তি নিয়ে নার্সিংহোমে এসেছিল তার আর রেশ মাত্র রইল না মনে। কারণ একজন ডক্টরের কাছে তার রোগীর সুস্থতা সবার আগে। তারপর হেঁটে চলে গেল তনুর কেবিনে। তনুর পাশে দাঁড়িয়ে দেখল তার কষ্ট।
মেয়েটা কেমন যেন কাটা মুরগির মতো লাফাচ্ছে। মাথার যন্ত্রণায় চেঁচাতে চেঁচাতে গলা ভেঙে গেছে। মাঝে মাঝে যন্ত্রণার চোটে পুরো শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। উফ, কি বীভৎস দৃশ্য। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তারকে বলল, স্যার, আপনি ট্রিটমেন্ট শুরু করে দিন। যত টাকা লাগে আমি দিচ্ছি। বলেই নার্সিং হোমের রিসেপশনে চলে গেল প্রয়োজনীয় টাকা জমা দিতে। পেছন পেছন স্বপ্নময় ও এলো। টাকা জমা হতেই দেবর্ষীর হাত ধরে বাইরে টেনে এনে বলল, কি করছিস তুই এসব? কালকে গাড়ির সামনে এসে পড়েছিল, তখন হিউম্যানিটি দেখাতে নার্সিং হোমে ভর্তি করিয়ে দিয়েছি। এখন আবার দেখা যাচ্ছে মেয়েটা ড্রাগ অ্যাডিক্টিভ। একটা নেশাখোরের জন্য তোর এত মায়া দেখানোর দরকার নেই। তাছাড়া আমরা আছি আর মাত্র 2 দিন। পরশু বিকালে আমাদের ফ্লাইট। ভুলে গেছিস নাকি? না জানি কোথাকার কে, হয়তো কল গার্ল হবে। কেন শুধু শুধু একটা কল গার্লের জন্য এতটা ভাবছিস তুই? ভুলে যাস না স্বপ্নময়, একজন মানুষ হওয়ার আগে তুই একজন ডাক্তার। আর ডাক্তারি সার্টিফিকেটটা হাতে পাওয়ার সময় শপথ করেছিলি যে কোনো মূল্যে তোর পেশাটি হবে তোর প্রধান ধর্ম, অর্থাৎ সেবা করা। ওই মেয়েটা হোক কল গার্ল, হোক না কোনো পতিতা, তাতে আমার কিছু আসে যায় না। এই মুহূর্তে আমি একজন ডাক্তার, আর আমার চোখের সামনে একটা পেশেন্টকে এভাবে ছটফট করতে মরতে দিতে আমি পারি না, কিছুতেই পারি না এটা আমি। আর তাছাড়া আমরা যার সম্পর্কে কোনো কিছু জানিই না তাকে অহেতুক খারাপ ভাবাটা উচিত নয়। আগে মেয়েটিকে সুস্থ করতে হবে, তারপর তার পরিচয় জানা যাবে। না হয় এ কথা শুনে একদম চুপসে গেল স্বপ্নময়। ঠিকই তো, একজন সাধারণ মানুষ হওয়ার আগে সে একজন ডাক্তার, যার ধর্ম সেবা করা। একজন ডাক্তার যার ধর্ম সেবা করা। তাই এই মুহূর্তে মেয়েটিকে রক্ষা করাই তাদের কাজ। রাতে বাড়িতে ঢুকলো রুদ্র। ঢুকেই হন্তদন্ত হয়ে পাখির ঘরে ঢুকে দেখলো মেয়েটা কোনো রকম একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে মিসেস শর্মার কোলে। মিসেস শর্মা রুদ্রকে দেখে বেড থেকে নেমে এসে বললেন, স্যার, আমি সামান্য কিছু রান্না করেছি। আপনি এই বিগত 2 দিন ধরে কিছুই প্রায় খান না। প্লিজ একটু কিছু মুখে দিন। জানি আপনার লাইফে এখন ঝামেলা চলছে, এভাবে না খেয়ে দিয়ে তো সেই ঝামেলা মোকাবিলা করতে পারবেন না স্যার। তাছাড়া আপনি আমার ছেলের বয়সী, আপনার শুকনো মুখটা দেখলে খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ স্যার। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর চলে গেল নিচের রুমে। ফাঁকা রুমে ঢুকতেই নাকে এসে বাড়ি খেলো তনুশ্রীর গায়ের মিষ্টি গন্ধটা। আস্তে আস্তে হেঁটে বেডে এসে বসলো। চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো দিনের স্মৃতি। অফিস থেকে রুদ্র ফিরে এলে তনুশ্রী প্রথমে তার গায়ের কোট খুলে দিত, তারপর কাবাড থেকে ট্রাউজার আর টি শার্ট হাতে ধরিয়ে ঠেলে পাঠাতো ওয়াশরুমে। আর রুদ্র সেই সময় শাড়ির আঁচলের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে চেপে ধরত তনুশ্রীর নরম কোমল ঢেউ খেলানো মেদহীন কোমর। আর প্রচণ্ড সুরসুরিতে কাঁপাকাঁপি করে লাফাতে থাকতো তনুশ্রী। একথা ভাবতেই দু চোখ দিয়ে আবার জল ঢেলে বেরিয়ে এলো রুদ্রের। তারপর আস্তে ধীরে উঠে কাবাড থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো ডাইনিংয়ে। ততক্ষণে খাবার সাজিয়ে দিয়েছেন মিসেস শর্মা। খাবার টেবিলে বসেও মনে পড়ল রুদ্রের তনুশ্রীর কথা। দুজনে মিলে না জানি কত খুনসুটি করে খাবার খেত। মাছের নরম অংশগুলো কাটা থেকে ছাড়িয়ে তনুর মুখে দিত রুদ্র। মাঝে মাঝে রুদ্র কাজের চাপে খাবার খেতে পারতো না, ল্যাপটপ নিয়ে বসে থাকতো সারাক্ষণ। সেই সময় তনু প্লেটে করে খাবার সাজিয়ে এনে মুখে পুড়ে দিত রুদ্রের। তারপর খাওয়া শেষ হলে নিজের হাতে মুখ ধুয়ে মুছে দিত। এসব মনে পড়তেই খাবার আটকানো গলায় রুদ্রের কাঁচতে শুরু করলো। কিন্তু হায়, কেউ এসে দৌড়ে জল গিয়ে দিল না, কেউ এসে স্নেহের পরশে মাথায় পিছে হাত বুলিয়ে দিল না। রুদ্র নিজেই গ্লাসে জল ঢেলে খেয়ে কাশি নিবারণ করলো, কিন্তু খাওয়া আর হলো না। প্লেটে জল ঢেলে কিচেনে রেখে এলো। নিজের রুমে ঢুকে তনুশ্রীর ছবিটা বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল, আর্তনাদ করে বলে উঠল, আমায় ক্ষমা করো প্রেয়সী, ক্ষমা করে দাও এই পাপিকে। ফিরে এসো আমার জীবনে। তোমার বিরহে বুঝতে পেরেছি আমি তুমি আমার জীবনে কি। মিতি চলে যাওয়ার পরও এতটা কষ্ট পাইনি আমি, যা তোমার বিরহে আমি পাচ্ছি। এ কি দহন বুকের মাঝে। তোমাকে ছাড়া একটা নিঃশ্বাসও যে আমি ফেলতে পারছি না। মূল্যহীন মনে হচ্ছে এই জীবনটা। এই অর্থ সম্পত্তি
বৈভব, ঐশ্বর্য, প্রাচুর্য, ক্ষমতা সবকিছু অর্থহীন মনে হচ্ছে। দয়া করো এই অভাগাটার ওপর। ফিরে এসো তনুশ্রী, ফিরে এসো প্লিজ। মানুষের জীবন যখন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয় তখন আনন্দ যেন কয়েক গুণ থেকে কয়েকশো গুণ বেড়ে যায়। ঠোঁটের হাসি সারাক্ষণ লেপ্টে থেকে তার মনের মাঝে সুখের জানান দেয়, যেন মনে হয় সে সবচেয়ে বেশি সৌভাগ্যবতী। শরীরের যন্ত্রণা যেন সেই মুহূর্তে নিছক নগণ্য বলে মনে হয়। এই যে যেমন এই মুহূর্তে তানিয়ার নিজেকে মনে হচ্ছে হসপিটাল থেকে গতকালই বাড়ি ফিরেছে। এদিকে মেয়েকে আহত অবস্থায় দেখে মিসেস সুপর্ণা দেবীর চিন্তার শেষ নেই, খালি বকে চলেছেন। তোর কি কখনো বুদ্ধি হবে না রে তানি? তোকে তো আমি বলেছিলাম এসব আমি নিজে হাতে হ্যান্ডেল করব। আমার কথা তো শুনলি না, উল্টো আবার নিজের কতটা ক্ষতি করে এসেছিস দেখতে পাচ্ছিস। রিল্যাক্স মা, আমার হাতে বা কপালে এমন কিছু চোট লাগেনি। কপালে সামান্য একটু কেটেছে, আর হাতেরটা আমি নিজে হাতে কেটেছি। তুমি তো জানো মা, আমি রুদ্রকে পাওয়ার জন্য ঠিক কতটা মরিয়া হয়ে যাচ্ছিলাম। এতগুলো বছর ধরে যে কষ্ট আমি ভোগ করেছি, তার কাছে এটুকু শারীরিক যন্ত্রণা কিছুই না। এইটুকু শারীরিক যন্ত্রণার বদলে যদি এতখানি মানসিক শান্তি পাওয়া যায়, তাহলে আমি প্রতিনিয়ত নিজেকে ক্ষত বিক্ষত করতে রাজি। রুদ্র কিন্তু এখনো তোর হয়নি। একটা কথা কি জানো তো মা, মানুষের কাছে সেদে কোনো জিনিস চাইলে সে তোমাকে তা দেবে না, কিন্তু তুমি সেই একই জিনিস নেওয়ার উদ্দেশ্যে তাকে সাহায্য করে কৃতার্থ করো, তাহলে সে নিজে কৃতজ্ঞতা জানাতে সেই জিনিস হাসতে হাসতে স্বেচ্ছায় দিয়ে দেবে। এতদিন আমি রুদ্রের পেছনে ভালোবাসা ভিক্ষা চেয়ে দৌড়ে বেরিয়েছি, কিন্তু সে আমার দিকে চোখ তুলেও তাকায়নি। কিন্তু আজ পরিস্থিতি বদলে ফেলেছি আমি। এখন সে আমার কাছে ঋণী। ঋণ শোধ করা ভালো মানুষের কর্তব্য, আর সেই ঋণ থেকে মুক্তি পেতে রুদ্রকে আমাকে বিয়ে করতেই হবে। আর এই কাজে তুমি আমায় সাহায্য করবে। কিভাবে সাহায্য করব আমি তোমাকে? ইটস ভেরি সিম্পল মা। আমি কয়েকদিন পর পাখিকে দেখার জন্য ও বাড়িতে যাব। তারপর হৃদয় ভাঙা জর্জরিত প্রতারিত একজন মানুষকে দেখতে পাবো। ছলে বলে কৌশলে তার কাছে তার একান্ত আপনজন হয়ে উঠব। পাখির খেয়াল রাখবো, তার খেয়াল রাখবো। ধীরে ধীরে একজন অঘোষিত স্ত্রী হিসেবে রুদ্রের সংসারকে আগলে রাখবো। মোটামুটি মাসখানেক যাওয়ার পর তুমি নিজে যাবে রুদ্রের কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। এক কথায় তুমি এটা বলে বোঝাবে যে তনুশ্রী ধোকা দিয়ে চলে গিয়ে যেমন পাখি আর ওর জীবনে সর্বনাশ করেছে, ঠিক তেমন ওরও উচিত নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া। আর এই সময় পাখির মা হিসেবে আমার থেকে ভালো আর কেউ হতেই পারে না। এ কথা শুনে রুদ্র নিশ্চয়ই পাখির মুখের দিকে তাকিয়ে আমাকে আপন করে নিতে দ্বিধাবোধ করবে না, বুঝেছো? ও মা, আমার মেয়ে যে এত বুদ্ধিমতী, আগে জানতাম না তো। বাপরে বাপ, এত প্ল্যান তুই মাথায় সাজালি কিভাবে? হ্যাটস অফ ইউ তানি। মনে হচ্ছে তোর কাছে আমার অনেক কিছু জানার আর শেখার বাকি আছে। বলেই মা মেয়ে দুজন হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়তে লাগলো। ইতিমধ্যেই কেটে গেছে 10 দিন। এই 10 দিনে তনুশ্রীর কোনো খবর পাওয়া যায়নি। শুধুমাত্র যে পুলিশ তনুশ্রীকে খুঁজেছে তা কিন্তু নয়, রুদ্রও কিছু লোকাল ডিটেকটিভ লাগিয়ে দিয়েছে তনুশ্রীকে খুঁজতে। কিন্তু মেয়েটি যেন কর্পূরের মতো উবে গেছে। এদিকে হাতে শুধুমাত্র রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজগুলো এসেছে, যেখানে একটা টেবিলে দুজন মহিলাকে কথা বলতে দেখা গেছে, যার মধ্যে একজন সুজাতা, কিন্তু অপরজনকে চোখে গগলস আর পুরো মুখটা মাস্ক ও স্কার্ফ দিয়ে ঢেকে থাকায় চেনা যায়নি। এতটুকু ক্লুও পাচ্ছে না যে কাউকে গ্রেপ্তার করবে। আজকাল নীলিমা প্রায় দিন দুঃস্বপ্ন দেখে, মাঝরাতে ভয়ে কেঁপে ওঠে। এই নিয়ে সনাতনের চিন্তার শেষ নেই। তাই আর নীলিমার কষ্ট সহ্য করতে না পেরে রুদ্রকে কল করলো। দুবার কল হয়ে কেটে গেল, কিন্তু কেউ তুলল না। নীলিমার স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, দেখেছো, কেউ ফোন রিসিভ করলো না। আমার সত্যি খুব ভয় হচ্ছে গো। এটার গলার আওয়াজ কতদিন হয়ে গেল শুনিনি। তুমি আর একবার চেষ্টা করে দেখো ওর ফোন তোলে কিনা। সনাতনেরও বেশ খারাপ অনুভূতি হচ্ছিল মনে, কারণ সেও অনেক দিন ধরেই রুদ্র আর তনুর মাঝে কন্ট্যাক্ট করতে পারছিল না। তাই আবারও ফোন করলো রুদ্রের নাম্বারে। এদিকে রুদ্র কি জবাব দেবে সেই ভেবেই কয়েকদিন ধরে সে সনাতনের ফোন অ্যাভয়েড করে যাচ্ছিল সমানে। কিন্তু আজ কেন যেন মন বলল কথা বলতে, তাই তৃতীয়বারের বার ফোন রিসিভ করলো। ওপাশ থেকে রুদ্রকে ভালো মন্দ জিজ্ঞাসা করে সনাতন তনুশ্রীর সাথে কথা বলতে চাইলো। রুদ্র তখন দোনো ভাব করে বলল, আসলে বাবা, তনুশ্রী পাখিকে নিয়ে ওর স্কুলে গেছে। ও ভীষণ ব্যস্ত। তাছাড়া নতুন কলেজে ভর্তি করানোর জন্য ওকে হিন্দি শিখতেই টিউটর রেখে দিয়েছি। তাই হয়তো আপনাদের সাথে কথা বলার সময় পায় না।
ও বাড়িতে এলে আমি বলবো সময় করে ফোন করে কথা বলে নিতে। তারপর কুশলাদি বিনিময় করে ফোন রেখে দিল রুদ্র। বুকের মাঝে হাত চেপে দু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আজ পর্যন্ত কখনো মিথ্যে কথা বলেনি রুদ্র, কিন্তু আজ জীবন ওকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপে ওকে নিজের আপন মানুষের কাছে মিথ্যে কথা বলতে হচ্ছে। সে জানে এই মিথ্যে একদিন সবার কাছে ধরা পড়বে। সেদিন কিভাবে নিজেকে ও বাঁচাবে রুদ্র সত্যিই জানে না। পাখির সাথে তনুশ্রীর একটা ফটো ছিল সাইড টেবিলের ওপর, সেটি তুলে মুখের সামনে ধরে রুদ্র বলল, শুধু একটাবার ফিরে এসো প্রিয়তমা, তোমার বিরহে আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। জীবনে কখনো মিথ্যা না বলা আমি তার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়ে উঠছি। ফিরে এসো তনুশ্রী, প্লিজ ফিরে এসো। এদিকে সনাতন রুদ্রের সাথে যা কথা বলেছে নীলিমাকে ফোন লাউডে করে সবটা শুনিয়েছে। ফোন কেটে দিয়ে সনাতন নীলিমার দিকে তাকিয়ে বললেন, তোমরা মায়েরাও না সত্যি, নিজেরা তো চিন্তা করো, অহেতুক সাথে আমাদেরকেও চিন্তায় ফেলে দাও। দেখেছো মেয়ে আমার জামাইয়ের সাথে কত সুখের সংসার করছে। খবরদার আর কারোর কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করবে না। এভাবে প্রতিদিন কল করে জ্বালাতন করলে জামাই আমাদেরকে কি ভাববে বলো তো? সাথে সাথে নীলিমাও লজ্জা পেলেন মনে। সত্যিই তো তার মেয়ে খুব সুখেই আছে, শুধু শুধু অহেতুক চিন্তা করে করে মাথা খারাপ করে ফেলছিল। সূর্য তার রোজকার কার্য সেরে পশ্চিমে ঢলে তার বিদায় সংকেত জানাতে ব্যস্ত হয়ে পড়েছে। আকাশের চতুর্পাশে রক্তাভ আভায় এমনভাবে আকাশকে সাজিয়েছে যেন মনে হচ্ছে মুঠো মুঠো লাল আবির কোনো এক শ্যামলী কন্যা ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যার আধার কালো প্রকৃতি যেন এক মায়াবতী শ্যামলী কন্যা, যার স্পর্শে শীতলতার বসবাস। মৃদু মন্দ শীতল সমীরণ যেন তার উড়ে চলা কেশগুচ্ছ। আহা, প্রকৃতির কি রূপ! রুদ্র পাখিকে কোলে নিয়ে তার ব্যালকনিতে সে কৃত্রিম সুইমিং পুলের পাশে পাতাবাহার কাছে সাজানো অংশটাই বসে এক মনে প্রকৃতিকে নিরীক্ষণ করে যাচ্ছিল। মনে মনে বিগত 10 দিনের ঘটে চলা হিসেব নিকেশ কষে যাচ্ছিল। আজকাল পাখিও যেন কেমন চুপচাপ হয়ে গেছে। এক প্রতিদিন মাকে ডেকে ডেকে না পেয়ে ছোট্ট প্রাণটি যেন বুঝতে পেরেছে সে আবার মাতৃহারা হয়ে গেছে। একটা মানুষ একটা পুরো পরিবারকে কিভাবে তার আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে বেঁধে রাখে তার প্রকৃষ্ট উদাহরণ হলো তনুশ্রী। কতটুকুই বা বয়স মেয়েটার, মাত্র 21 বছর। তবুও বছর 33-এ রুদ্র তার গোটা সংসার, তার মেয়ে পুরোটাকেই বেঁধে রেখেছিল ভালোবাসার বন্ধনে দায়িত্বের সুতোয় গেঁথে। আর তনুশ্রী যেন ছিল সেই সুতোয় গাঁথা মালের গিট। তনু হারিয়েছে যেন এই মালার গিট খুলে দিয়ে গেছে। একটা মালার গিট খুলে গেলে যেমন সমস্ত মুক্ত ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি তনুশ্রী নামক গিট খুলে যেয়ে রুদ্রের জীবনের মালার মুক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এসব ভাবতে ভাবতে হৃদযন্ত্রের ভেতর থেকে এক কালো দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রুদ্রের বুক চিরে। এমন সময় পকেট থাকা মুঠোফোনটি সশব্দে চিৎকার করে উঠল। মুহূর্তেই আশার আলো জাগলো মনে, কারণ মোবাইলের স্ক্রিন তখন ইন্সপেক্টর খানের নামটি জলজল করে ভাসছে। মনে মনে ভাবলো হয়তো তনুর কোনো খোঁজ খবর পেয়েছে। ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ইন্সপেক্টর খান ব্যস্ত ভঙ্গিতে বললেন, মিস্টার সেনগুপ্তা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ সেন্ড করেছি। ওখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, ইমিডিয়েট সেখানে পৌঁছান। রুদ্র হোয়াটসঅ্যাপে মেসেজটা চেক করে খুব খুশি হলো মনে। আশায় বুক বেঁধে ভাবলো হয়তো তোমার খোঁজ পাওয়া গেছে। তাড়াতাড়ি মিসেস শর্মার কাছে পাখিকে রেখে রওনা দিল উক্ত ঠিকানায়। আজকাল চিত্রা ভীষণ ডেসপারেট হয়ে উঠেছে মনে মনে। অনুর ব্যাপারে খোঁজ খবর নিতে লোক লাখিয়েছিল। এই মুহূর্তে সেই খবর জানতেই একটা রেস্টুরেন্টে এসেছে একজনের সাথে দেখা করতে। রেস্টুরেন্টে পৌঁছিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগলো। কোনার দিকে তাকাতেই দেখলো একটা টেবিলে 3 জন ছেলে বসে আছে। সেদিকে তাকিয়ে দেখলো তার কাঙ্ক্ষিত মুখটিও সেখানেই বসে আছে। তারপর চলে গেল সেখানে। টেবিলের সামনে একটা চেয়ার টেনে বসলো। পরিচিত মানুষটি উঠে সবার সাথে সবার পরিচয় করিয়ে দিল। হাই গাইস, আমাকে তোমরা সবাই চিনো। আমি হলাম তোমাদের সিনিয়র, নাম কৌশল। আর এই যে মেয়েটিকে দেখছো, এই হলো আমার জুনিয়র, এক কথায় তোমাদের সিনিয়র দিদি, একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, নাম চিত্রাঙ্গা সিনহা। চিত্রা, ওরা হলো অঙ্কুশ দেবনাথ। ওর বাবা আর মাকে তো
চিনোই, আর সাথে ওর বেস্ট ফ্রেন্ড সৈকত। সো তোমাদের যা প্রয়োজন নিজেরা নিজেদের মধ্যে আলাপ করে মিটিয়ে নাও। আমি এখন আসি, আমার কাজ শেষ। বলেই কুশল বিদায় নিলেন ওদের থেকে। অঙ্কুশ চিত্রার দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে আপনার কি প্রয়োজন? একটু তাড়াতাড়ি বলুন। ইউ আর গেটিং লেট। রিয়েলি ব্যাপারটা যদি অনুশ্রী মঙ্গলের সম্পর্কে হয় তাহলেও কি তোমার লেট হয়ে যাবে? অনুশ্রীর কথা শুনতেই অঙ্কুশের মুখভঙ্গি মুহূর্তেই পাল্টে গেল। রাগে চোখ জোড়া ধীরে ধীরে রক্তাভ বর্ণ ধারণ করলো। হাতে থাকা টিস্যু পেপারটি মুহূর্তের মধ্যে দলা পাকিয়ে ফেললো চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলল, মানে জানো তো, শত্রুর শত্রু পরস্পরের বন্ধু হয়। কি বলতে চান? পরিষ্কার করে বলুন। তোমার প্রতি করা অন্যায়ের প্রতিশোধ নিতে চাও না? তোমার একবারও কি মনে হয় না ওই মেয়েটার চরম শাস্তি হওয়া উচিত? কিভাবে তোমার সাথে অন্যায় করে মাথা উঁচু করে কলেজে চলাফেরা করে ওই মেয়ে? তোমার জায়গায় আমি হলে তো এক চুলও ছাড় দিতাম না, যেমন এখনো দেব না। বুঝতে পারছি আপনি অঙ্কুশের সম্পর্কে সব কিছু জেনে শুনে এসেছেন, কিন্তু জানেন তো বন্ধুত্ব করার আগে অপর পাশের মানুষটির সম্পর্কেও সব কিছু ধারণা না থাকলে পরবর্তীতে নিজেকে বিপদে পড়তে হয়। স্মার্ট বয়। হেয়ালি না করে বলুন তো, অনুশ্রী মণ্ডলের সাথে আপনার কিসের এত শত্রুতা? ওই মেয়ের মাধ্যমে আমি পীযূষ দাশগুপ্তকে শাস্তি দিতে চাই। পীযূষ দাশগুপ্তের হার্টবিট ওই মেয়ে। বুড়ো বয়সে কচি ছুরির উপর প্রেম জেগেছে মনে। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে কচি ছুরির উপরে মজনু হয়েছে। মাইন্ড গেম খেলছে আমার সাথে। আমার ভালোবাসা, ইমোশন, সম্মান সব কিছু নিয়ে গেম খেলেছে পীযূষ। আর ওই মেয়ে আমাকে বলে কি না ও মরে গেলেও পীযূষকে ছাড়তে রাজি নয়। চ্যালেঞ্জ নিয়েছে আমার সাথে। চিত্রা কখনো চ্যালেঞ্জ হারতে শেখেনি। আর যেহেতু অনুর সাথে তোমাদের মানে অঙ্কুশের পুরনো হিসেব বাকি, তাই ভাবলাম দুজনে মিলে একসাথে হিসাবটা কষলে কেমন হয়। কি করতে চান আপনি? এক ঢিলে দুই পাখি মারতে চাই। অনুশ্রীকে এমন শাস্তি দিতে হবে যাতে করে ও সমাজ থেকে শুরু করে নিজের পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা কারোর সামনে মুখ দেখাতে না পারে। আর এই শাস্তি হবে পীযূষের জন্য কাল। একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। একটা মেয়ের সবচেয়ে দামি সম্পদ কি জানো? তার সম্মান। তাও যদি সে অনুশ্রীর মতো মেয়ে হয় তাহলে তো সোনায় সোহাগা। যখন সেটাই তার থাকবে না, মেয়েটি বাধ্য হবে এমন কিছু অঘটন ঘটাতে যা প্রত্যাশিত নয়। আর সেই সুখে পাগল হয়ে উন্মাদ হয়ে যাবে পীযূষ। এতে তোমারও প্রতিশোধ পূর্ণ হবে, সাথে আমারও। যদি আমরা ফেঁসে যাই? মন্ত্রীমশাই কবে কাজে আসবেন? এইসব ঘটনা ধামাচাপা দিতে রাজনীতিকে যথাযথভাবে ব্যবহার করাই মন্ত্রীদের বাহাতের কাজ, বুঝেছো? অঙ্কুশও একটা শয়তানি হাসি হেসে চিত্রার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে নিল। তারপর দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। সৈকত শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো দুই প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত নরনারীকে। বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে রুদ্র। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই ভয়ে হার্টফেল করার জোগাড়। দৌড়ে বেরোলো মর্গ নামক স্থানটি থেকে। হ্যাঁ, তখন ইন্সপেক্টর খান রুদ্রকে মর্গের ঠিকানা দিয়েছিল। ফোন করে ইন্সপেক্টর খান রুদ্রকে ডেকে মর্গে নিয়ে গিয়ে একটা লাশ শনাক্তকরণের জন্য নিয়ে গিয়েছিল। লাশটি একজন নারীর। সম্পূর্ণ নগ্ন দেহের নারীটি যে কয়েকজনের লালসার শিকার হয়ে পৃথিবীর সকল মায়া ত্যাগ করেছে তা তার থেতলে দেওয়া মুখমণ্ডলটি আর খুবলে খাওয়া শরীরটি দেখে বোঝা যাচ্ছে। শুধুমাত্র স্প্রিংয়ের মতো কোঁকড়ানো চুলগুলো দেখে অনুমান করা হয়েছিল এটা তনুশ্রী হতে পারে। দুহাত কোমরে চেপে সামান্য ঝুঁকে রুদ্র বড় বড় করে শ্বাস নিতে নিতে ইন্সপেক্টর খানের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, How could you do this, Inspector Khan? Relaxed, Mr. Sengupta. It's just a part of investigation. So please, relax. ইনভেস্টিগেশন? এভাবে মর্গে এনে কি প্রমাণ করতে চাইছেন? আমার স্ত্রী মারা গিয়েছে, তাকে আর খোঁজার দরকার নেই, বলুন। রিল্যাক্স মিস্টার সেনগুপ্তা। আমি জানি আপনার মনের মাঝে কিরকম একটা তুফান চলছে। না, আপনি আমার কষ্ট বুঝতে পারছেন না। কিভাবে বুঝবেন বলুন তো? আপনি আমার মতো সিচুয়েশনে কখনো পড়েছেন? যদি পড়তেন তাহলে বুঝতেন আপন মানুষকে হারানোর যন্ত্রণা ঠিক কতটা। আমি বুঝি মিস্টার সেনগুপ্তা, আপন মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতটা, কারণ আপনি বর্তমানে
যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, ঠিক সেম সিচুয়েশনে আমিও একদিন ছিলাম। আর আজ পর্যন্ত সেই প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণা বুকে বেঁধে আমি ঘুরে বেড়াচ্ছি। অবাক হয়ে রুদ্র ইন্সপেক্টর আজিজ খানের দিকে তাকিয়ে রইল। ইন্সপেক্টর খান নিজের পকেট থেকে পার্স বার করে সেখানে থেকে একটা ছোট্ট পাসপোর্ট সাইজ ফটো এগিয়ে দিল রুদ্রের সামনে। রুদ্র সেই ফটোটি হাতে নিয়ে দেখল হিজাব বাঁধা একটা শুভ্র মুখশ্রীর ছবি। চোখে মুখে তার লাজুক হাসি। ইন্সপেক্টর খানকে জিজ্ঞাসা করলো মেয়েটির সম্পর্কে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে আজিজ খান বলতে শুরু করলেন তার জীবন কাহিনী। তখন আমার বয়স সবে 20 বছর। কলেজে পড়তাম, পাশাপাশি সকালবেলা গ্রাউন্ডে দৌড়াদৌড়ি, ফিটনেস এসব নিয়ে চর্চা করতাম। সেই রকমই এক সকালে দেখা হয় এক 16 বছর বয়সী ফুটন্ত কলির সাথে। তার নাম ছিল নূর। আমি গ্রাউন্ড কমপ্লিট করে বাড়ির দিকে ফিরছিলাম। রাস্তায় কাদার মধ্যে সাইকেল নিয়ে পড়ে যাই। আমাকে পড়ে যেতে দেখে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে নূর খিল খিল করে হাসছিল। আমি কাদায় পড়ে ওঠার চেষ্টা না করে সে হাসি দেখতে থাকি। এরপর আমি প্রায় তাড়াতাড়ি করে গ্রাউন্ড কমপ্লিট করে এসে নূরের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। এভাবে আমাদের প্রেমের শুরু। 2 বছর খুব ভালোভাবে কাটলো, আড়ালে আবডালে প্রেম করে। 2 বছর পর আমি দিল্লি স্টাফ সিলেকশন টেস্টে পাশ করলাম। তারপর ট্রেনিংয়ে চলে গেলাম 2 বছরের জন্য। নূর তখন পড়াশোনা করত। তখন কথা দিয়েছিলাম চাকরিতে জয়েন করে নূরকে ঘরে তুলব। ট্রেনিং শেষ করে যখন বাড়িতে এলাম, তার কিছুদিন পর আমার কাছে একটা পেন ড্রাইভ আসে কুরিয়ারে। পেন ড্রাইভটা ওপেন করতে আমার নিঃশ্বাস পুরো আটকে যায়। সেখানে অনেকগুলো ছেলের সাথে আলাদা আলাদা মোমেন্টে নূরের অশ্লীল ভিডিও ছিল, যা দেখে আমি মুহূর্তে অবিশ্বাস করে ফেলি নূরকে। যেদিন পেন ড্রাইভটি আসে সেই দিন আমার আর নূরের বিয়ের পাকা কথার দিন ছিল। আমি নূরকে না জেনে বুঝে অনেক বাজে কথা শোনাই। ঠিক আপনার মতো তাকে ওই সমস্ত মেয়েদের সাথে তুলনা করি যারা শরীর বেচে। আমার নূর সহ্য করতে পারেনি। আমার নামে একটা সুইসাইড নোট লিখে নিজের ওড়নায় ফার্সি লাগিয়ে আল্লাহর কাছে চলে যায়। সুইসাইড নোটটা আমার নামে ছিল। সেখানে এসে শুধু একটা কথাই লিখে গিয়েছিল, বেঁচে থাকতে তো নিজের পবিত্রতার প্রমাণ দিতে পারলাম না, তাই আমার লাশটিকে নিয়ে নিজের মনের সন্দেহ দূর করার জন্য হলেও একটাবার অন্তত পরীক্ষা করিয়ে নিও আমি পাক নাকি না পাক। এই আমি নূর মিথ্যাবাদী হলেও আমার লাশ অবশ্যই মিথ্যে কথা বলবে না। সবশেষে আল্লাহর কাছে একটাই নিবেদন, আমার ভাগের সমস্ত আয়ু তোমায় দিয়ে দিক, সকল খুশি তোমার আঁচলে ঢেকে দিক। সারা জীবন সুখে থেকো তুমি, ভালোবাসি। ইন্সপেক্টর খানের দুচোখ দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে। প্রচন্ড শক্ত মানুষটি ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আর ইন্সপেক্টর খানের গল্প শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। সেও তো এরকম করেছিল তনুর সাথে। যদি তনুও এরকম কোনো স্টেপ নেয় তাহলে? না, আর ভাবতে পারছে না রুদ্র। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। জীবনে এত যন্ত্রণা পাওয়ার ছিল ভাবেনি কখনো সে। মাথায় হাত দিয়ে পাগলের মতো মর্গের সামনে স্থানটিতে পায়চারি করতে লাগলো। ইন্সপেক্টর খান নিজেকে সামলে নিয়ে রুদ্রের কাঁধে আমার হাত দিয়ে তাকে থামালো, বলল, মিসেস সেনগুপ্তা যেখানে থাকুক না কেন, উনি যদি বেঁচে থাকেন আমি অবশ্যই আপনার কাছে ফেরত এনে দেব। আমি আমার নূরকে বাঁচাতে পারিনি, কিন্তু মিসেস সেনগুপ্তাকে যথাসম্ভব আপনার জীবনে ফেরত আনার চেষ্টা করব আমি। বিশ্বাস রাখুন আমার উপর। রুদ্র আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরল ইন্সপেক্টর খানকে। ইন্সপেক্টর খানও পরম যত্নে আলিঙ্গন করলো রুদ্রকে। এ যেন একই মুদ্রার 2 পিঠ, একই আরশিতে পরস্পরের প্রতিবিম্ব দেখা, একই পাপে জর্জরিত 2 পুরুষ, একই কষ্টে দগ্ধ 2 প্রেমিক হৃদয়। হায় রে জীবন, প্রেয়সী হারিয়ে আজ 2 পুরুষ অসম্পূর্ণ, অসংলগ্ন ছন্নছাড়া। আজ যেন কোথাও প্রতিধ্বনিত হচ্ছে গীত হলো বিরহ গাথা, হারানো সুরের বাঁধনে।